আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ জয়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে টানা কতদিন তীব্র হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র? মার্কিন হামলার আশঙ্কার মাঝেই যুদ্ধের মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড। তৃতীয় দিনে প্রবেশ করল ইরানের শিক্ষার্থী জনতার আন্দোলন। মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের F-22 স্টেলথ যুদ্ধবিমান। ভিডিও। পুতিন যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন, বললেন জেলেনস্কি। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত কর। ইরানে টানা কতদিন তীব্র হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র? আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত এবং বিশ্লেষণমূলক বিষয়গুলোর একটি হল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এই কৌশলগত উত্তেজনা, যেখানে সামরিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই প্রশ্ন তুলছেন যে ইরানের টানা কতদিন তীব্র মাত্রায় সামরিক অভিযান বা কৌশলগত হামলা চালানোর বাস্তব সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। সামরিক বিজ্ঞান এবং স্ট্র্যাটেজিক স্টাডিজ অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট, উন্নত প্রযুক্তি এবং গ্লোবাল রিচ বা বৈশ্বিক পৌঁছানোর ক্ষমতা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বহুগুণ এগিয়ে থাকলেও মধ্যপ্রাচ্যের মতো একটি অত্যন্ত জটিল, সংবেদনশীল এবং অস্থিতিশীল ভৌগোলিক অঞ্চলে দীর্ঘমেয়াদী কোনো সামরিক অভিযান পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল এবং লজিস্টিক্যালি বা সরবরাহগত দিক থেকে চরম চ্যালেঞ্জিং একটি বিষয়। ইরানের বিশাল আয়তন এবং এর ভৌগোলিক বৈচিত্র্য, বিশেষ করে এর দুর্গম পার্বত্য অঞ্চল, বিস্তীর্ণ মরুভূমি এবং মাটির নিচের সুরক্ষিত সামরিক স্থাপনাগুলো যে কোনো বিদেশি শক্তির জন্য একটি বড় ধরনের কৌশলগত বাধা হিসাবে কাজ করে, যা শুধুমাত্র আকাশপথে বা দূরপাল্লার ক্রুজ মিসাইল দিয়ে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ বা নিষ্ক্রিয় করা প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের অধীনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র দেশে তাদের যে অত্যাধুনিক সামরিক ঘাঁটিগুলো রয়েছে, সেখান থেকে প্রাথমিক পর্যায়ে তীব্র বিমান হামলা বা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল তথা ড্রোন অপারেশন চালানো সম্ভব হলেও দিনের পর দিন এই ধরনের উচ্চ তীব্রতার অভিযান অব্যাহত রাখার জন্য যে পরিমাণ জেট ফুয়েল, নির্ভুল গোলাবারুদ এবং নিরবিচ্ছিন্ন সাপ্লাই চেনের প্রয়োজন হয়, তা হাজার হাজার মাইল দূর থেকে মেনটেন করা একটি বিশাল অর্থনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ। মার্কিন হামলার আশঙ্কার মাঝেই যুদ্ধের মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড। বৈশ্বিক সংবাদ মাধ্যমে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশলগত পদক্ষেপ নিয়ে জোর আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তেই ইরানের ডিফেন্স ফোর্সেস বা বিশেষ করে তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বিশাল পরিসরে যে সামরিক মহড়ার আয়োজন করেছে, তা আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহল এবং বিশ্লেষণের জন্ম দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে যে কোনো দেশের জন্য সামরিক মহড়া বা মিলিটারি ড্রিল হল নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি যাচাই করার পাশাপাশি প্রতিপক্ষকে একটি প্রচ্ছন্ন মনস্তাত্ত্বিক বার্তা দেওয়ার সবচেয়ে কার্যকর এবং প্রচলিত কূটনৈতিক হাতিয়ার। আর ইরান ঠিক এই কৌশলটি অত্যন্ত সুনিপুণভাবে ব্যবহার করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির সম্ভাব্য হুমকির মুখে দাঁড়িয়ে ইরান তাদের এই মহড়ার মাধ্যমে মূলত তাদের অভ্যন্তরীণ নাগরিকদের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করার চেষ্টা করছে এবং একই সাথে বহির্বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম এবং কৌশলগত মিসাইল ডিফেন্স নেটওয়ার্ক সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এই ধরনের সামরিক মহড়াগুলোতে সাধারণত বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোনের সমন্বিত ব্যবহার, স্পিডবোটের মাধ্যমে কৌশলগত নৌমহড়া এবং অ্যান্টি এয়ারক্রাফট বা বিমান বিধ্বংসী সিস্টেমের কার্যকারিতা প্রদর্শন করা হয়, যা মূলত অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম সামরিক কৌশলের একটি বড় অংশ। তৃতীয় দিনে প্রবেশ করল ইরানের শিক্ষার্থী জনতার আন্দোলন। আন্তর্জাতিক অঙ্গনে যখন সামরিক উত্তেজনা এবং ভূ-রাজনৈতিক সমীকরণ নিয়ে ব্যাপক আলোচনা চলছে, ঠিক সেই সময়েই ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও সমাজ ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে দেখা যাচ্ছে, যেখানে সাধারণ শিক্ষার্থী ও জনতার স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণ একটি সামাজিক আন্দোলন সফলভাবে তৃতীয় দিনে প্রবেশ করেছে। যে কোনো দেশের সমাজ ব্যবস্থায় তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা হল পরিবর্তনের সবচেয়ে বড় রূপকার, আর ইরানের ক্ষেত্রে এই বিষয়টি আরও
আরও বেশি প্রাসঙ্গিক, কারণ দেশটির মোট জনসংখ্যার একটি বিশাল অংশই হল তরুণ, যারা উন্নত জীবনযাত্রা, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থানের সুযোগ এবং মত প্রকাশের আরও বেশি স্বাধীনতার স্বপ্ন দেখে। বর্তমান বিশ্বে অর্থনৈতিক মন্দা এবং দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের সাধারণ অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং তরুণদের মধ্যে বেকারত্বের হার একটি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যার মূলত সাধারণ নাগরিকদের এই ধরনের শান্তিপূর্ণ দাবি আদায়ের কর্মসূচিতে রাস্তায় নেমে আসতে বাধ্য করেছে। ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর একটি দীর্ঘ এবং সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি রয়েছে, যেখানে শিক্ষার্থীরা সবসময় বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আর এবারের এই আন্দোলনেও তারা ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের অর্থনৈতিক সংস্কার ও সামাজিক ন্যায় বিচারের দাবিগুলো সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে। আধুনিক যুগে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রসারের ফলে এই ধরনের সামাজিক আন্দোলনগুলো খুব দ্রুত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়তে পারে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তথ্য প্রযুক্তির যুগে তরুণরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে একটি নির্দিষ্ট দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে পারে। মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের F-22 স্টিলথ যুদ্ধবিমান। আধুনিক সামরিক প্রযুক্তির বিশ্বে ফিফথ জেনারেশন বা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলো সবসময়ই এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। আর সেই আকর্ষণের পালে নতুন করে হাওয়া লেগেছে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্যতম আধুনিক এবং বিধ্বংসী F-22 র্যাপ্টর স্টিলথ যুদ্ধবিমানগুলো মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। এভিয়েশন এবং ডিফেন্স এক্সপার্টদের মতে লকহিড মার্টিনের তৈরি এই F-22 র্যাপ্টর যুদ্ধবিমানগুলো শুধুমাত্র গতির জন্যই বিখ্যাত নয়, বরং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অত্যাধুনিক স্টিলথ বা রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি, যা একে শত্রুপক্ষের আকাশসীমায় সম্পূর্ণ অলক্ষ্যে প্রবেশ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং এয়ার ডমিনেন্স বা আকাশপথে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সাহায্য করে। এই ধরনের অত্যাধুনিক এবং অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধবিমানগুলোকে সাধারণত রুটিন মিশনে ব্যবহার করা হয় না, বরং যখন কোনো অঞ্চলে তীব্র কৌশলগত উত্তেজনা বিরাজ করে এবং প্রতিপক্ষকে একটি শক্তিশালী ও সুস্পষ্ট মনস্তাত্ত্বিক বার্তা দেওয়ার প্রয়োজন হয়, ঠিক তখনই পেন্টাগন তাদের এই ট্রাম্প কার্ড বা তুরুপের তাস মাঠে নামায়। মধ্যপ্রাচ্যের আকাশে এই F-22 যুদ্ধবিমানগুলোর উপস্থিতি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং তাদের মিত্র দেশগুলোর আকাশসীমা সুরক্ষিত রাখতে তারা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, যা মূলত পাওয়ার প্রজেকশন বা শক্তি প্রদর্শনের একটি ক্লাসিক উদাহরণ। পুতিন যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন, বললেন জেলেনস্কি। পূর্ব ইউরোপের ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান দীর্ঘমেয়াদী সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিশ্লেষণমূলক বক্তব্য প্রদান করেছেন, যেখানে তিনি দৃঢ়তার সাথে দাবি করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রাথমিক সামরিক এবং কৌশলগত লক্ষ্যগুলো অর্জন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক বিশ্লেষকদের মতে যে কোনো বড় ধরনের সংঘাতে প্রাথমিক লক্ষ্য থাকে খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিপক্ষের রাজধানী বা মূল প্রশাসনিক কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়া এবং সরকার ব্যবস্থার পতন ঘটানো, যা এই সংঘাতের শুরুর দিকে অনেকেই ধারণা করেছিলেন, কিন্তু বাস্তবে ইউক্রেনের সাধারণ মানুষ এবং তাদের সামরিক বাহিনীর অপ্রত্যাশিত প্রতিরোধ সেই সমীকরণকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। জেলেনস্কি তার বক্তব্যে তুলে ধরেছেন যে একটি বিশাল পরাশক্তির আক্রমণ সত্ত্বেও ইউক্রেনীয়দের অদম্য মনোবল, দেশপ্রেম এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দেশগুলোর অব্যাহত লজিস্টিক্যাল, অর্থনৈতিক এবং কৌশলগত সমর্থনের কারণেই তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়েছেন। সময়ের সাথে সাথে এই সংঘাত একটি দীর্ঘমেয়াদী অ্যাট্রিশনাল ওয়ার বা ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে রাশিয়ার মতো একটি বিশাল অর্থনীতির দেশকেও ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সাপ্লাই চেনে বাধা এবং আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ার মতো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, যা তাদের অভ্যন্তরীণ অর্থনীতি এবং সাধারণ নাগরিকদের জীবনযাত্রার ওপরও একটি অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করেছে।